নমস্কার। আজ আমরা কথা বলবো আমাদের বাড়িতে বা আমাদের বাস্তুতে মুখ্য প্রবেশদ্বার ঠিক কোন দিকে হবে সে নিয়ে বাস্তুশাস্ত্রের প্রমাণে আমরা কথা বলব। তো এই নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমরা বলবো বাস্তুশাস্ত্রের একটি অন্যতম প্রধান গ্রন্থ রয়েছে, তার নাম হচ্ছে ময়মতম। তো ময়মতমের লেখক তিনি যখন আমাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বার বা মেইন এন্ট্রান্স ঠিক কোন দিকে হবে এ নিয়ে যখন তিনি লিখতে বসেছেন তখন তিনি কথা বলেছেন যে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করার পর তার মনে হয়েছে যে আমাদের বাড়িতে যে মুখ্য প্রবেশদ্বার হয় তার মূলত ভিত্তিটা হচ্ছে আমাদের বর্ণ ব্যবস্থার সেই যে চারটি বর্ণ রয়েছে সেই চারটি বর্ণ, অর্থাৎ সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, অর্থাৎ আমাদের সেই চারটি বর্ণের জন্যে মুখ্য প্রবেশদ্বারের ভিত্তি হবে মূলত চার রকমের, অর্থাৎ চার দিকে হবে। তো এই নিয়ে এই ময়মতমের বক্তব্যের সমর্থনে বাস্তুশাস্ত্রের আরও বিভিন্ন গ্রন্থে এ নিয়ে কথা বলা হয়েছে। তো সেই সম্বন্ধে কিছু কথা আমরা একটু পরে বলছি। তবে তার আগে আমরা বলবো যে আমরা আমাদের সমাজে যে বর্ণ ব্যবস্থা দেখি সেই বর্ণ ব্যবস্থা নিয়ে কিন্তু আমাদের সমাজে বহু ভুল ধারণা রয়েছে। আমাদের ধর্মশাস্ত্রগুলিতে আমাদের জন্মের উপর ভিত্তি করে যে বর্ণ ব্যবস্থার কথা আমরা জানি তা কিন্তু কোথাও স্পষ্ট উল্লেখ নেই। বস্তুত আমাদের ধর্মশাস্ত্রগুলিতে আমাদের বর্ণ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে আমাদের অন্তর্গুণ এবং আমরা কি কর্ম করি সেটা, অর্থাৎ আমাদের প্রফেশন। তো এর প্রমাণে আমরা প্রথমে বলি শ্রীমদ্ ভগবদ গীতার কথা। তো সেই গীতায় ভগবান বলে কথিত মানুষটি শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু সেখানে স্পষ্ট বলেছেন এই বর্ণ ব্যবস্থার প্রসঙ্গে যে চতুর্বর্ণং মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগেষু, অর্থাৎ এই চতুর্বর্ণ আমারই সৃষ্ট, আমি সৃষ্টি করেছি। তবে তার ভিত্তি হচ্ছে, তার বিভাগ তৈরি হয়েছে মানুষের গুণ এবং কর্মের উপর ভিত্তি করে। জন্মের কথা বা জন্মের উপর ভিত্তি করে যে কথা আমরা জানি সেটা কিন্তু সেখানে বলা নেই। আর মদ্ ভগবদ গীতা হচ্ছে সেই গ্রন্থ যা আমাদের সমস্ত শাস্ত্রের সার বলে কথিত। তো যাই হোক, এই যে মদ্ ভগবদ গীতায় সেই যে কথা ভগবান বলেছেন, এ প্রসঙ্গে আদি শঙ্করাচার্য তিনি যখন এই শ্লোক নিয়ে টিকা লিখতে বসেছেন তখন তিনি কিন্তু সেখানে সেই যে আমাদের গুণের কথা বলা হয়েছে সেই গুণ সম্বন্ধে বলতে গিয়ে তিনি সেই তিনটি গুণের কথা আমাদের শুনিয়েছেন। সেই তিনটি গুণ আমরা সবাই জানি, সেটা হচ্ছে সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। আদি শঙ্করাচার্য সেখানে বলেছেন যে ব্রাহ্মণ হচ্ছে তিনি যার মধ্যে সত্যগুণের আধিক্য থাকবে এবং যার মধ্যে সত্যগুণ কিছুটা এবং রজগুণের আধিক্য থাকবে বেশি, তিনি হবেন ক্ষত্রিয়। আর যার মধ্যে রজগুণের আধিক্য থাকবে বেশি এবং কিছুটা তমগুণ থাকবে, তিনি হবেন বৈশ্য। আর যার মধ্যে তমগুণের আধিক্য থাকবে বেশি এবং রজগুণের আধিক্য থাকবে কম, তিনি বিবেচিত হবেন শূদ্র বলে। অর্থাৎ এখানেও কিন্তু সেই যে আদি শঙ্করাচার্য তিনি আমাদের জন্মের উপর ভিত্তি করে যে বর্ণ ব্যবস্থা সে কথা কিন্তু তিনি সেখানে সমর্থন করেননি বা সে কথা তিনি বলেননি। আর কর্ম হচ্ছে আমরা যে কর্ম করি আমাদের জীবন যাপনের জন্যে সেই কর্ম, অর্থাৎ আজকের ভাষায় বললে আমাদের প্রফেশন। স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যিনি
স্বয়ং মহাভারত রচনা করেছেন, যিনি অষ্টাদশ পুরাণ রচনা করেছেন, যিনি আমাদের সেই 4 বেদ ভাগ করেছেন, সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাস, যার বিশাল ক্রিয়াকর্মের জন্য তাকে বহু জায়গায় আমাদের শাস্ত্র পুরাণে স্বয়ং ভগবান শ্রীহরির অবতার বলে বর্ণন করা হয়েছে। সেই ব্যাসদেব তিনি মহাভারতের বনপর্বে তার নাতি অর্থাৎ যুধিষ্ঠিরকে তিনি যখন এই বর্ণ ব্যবস্থা প্রসঙ্গে উপদেশ দিয়েছেন, তখন সেখানেও কিন্তু তিনি বলেছেন যে আমাদের সমস্ত লোকের জন্ম যেহেতু একই প্রকারে হয়েছে এবং আমাদের ইন্দ্রিয়গুলিও যেহেতু একই প্রকারের, তাই জাতি ব্যবস্থার ভিত্তি আমাদের জন্মের উপরে হতে পারে না। তার বক্তব্য সেখানে একই ছিল যে ব্যক্তির ক্রিয়া, কর্ম এবং চরিত্রের উপর নির্ভর করে কোনো ব্যক্তির বর্ণ, তার জন্মের উপরে সেটা নয়। তো এই যে বর্ণ শব্দটি, সেটি এসেছে সংস্কৃতের ব্রু ধাতু থেকে। এর মানে হচ্ছে ব্রু ভিয়তে, যার অর্থ কোনো কিছুকে বরণ করা বা চয়েস করা বা চয়ন করা। আর গুণ এই শব্দটিকে আজকের দিনে বলতে গেলে আমরা বলবো এটা হচ্ছে আমাদের অ্যাপটিটিউড বা স্বাভাবিক প্রবৃত্তি, আর কর্ম হচ্ছে আমাদের প্রফেশন। তা আপনাদের ধৈর্যের আরও কিছুটা পরীক্ষা নিয়ে বলি, এই মহাভারতের বনপর্বে স্বয়ং ধর্মপুত্র বলে স্বীকৃত যুধিষ্ঠির তার মুখ দিয়ে পঞ্চম বেদ বলে কথিত সেই মহাভারত কিন্তু একেবারে স্পষ্ট বলেছে যে আমাদের বর্ণ ব্যবস্থার যে ভিত্তি, তা কিন্তু আমাদের জন্ম হতে পারে না। এবং আপনাদের অনেকেরই মনে থাকতে পারে এই মহাভারতের বনপর্বেই যুধিষ্ঠিরের সাথে কথাবার্তা হয়েছিল তার এক পূর্বপুরুষ নহুষের। তো নানা কথার পর সেখানে যুধিষ্ঠির এই বর্ণ ব্যবস্থার প্রসঙ্গে বলেছিলেন যে বহু যুগ ধরে আমাদের সমাজে বিবাহ ব্যবস্থার মাধ্যমে আমাদের এক বর্ণের সাথে অন্য বর্ণের মিলন হয়েছে এবং তাতে কোনো বর্ণেরই শুদ্ধতা নেই। তাই জন্মের উপর ভিত্তি করে যে বর্ণ ব্যবস্থা তা শুদ্ধ নয়, তা ঠিক নয়। এবং আমাদের প্রাচীন সমাজে কিন্তু এই বিষয়টা ছিল না। আমরা বহু এমন ব্যক্তিকে পেয়েছি যারা বর্ণ ব্যবস্থায় তুলনামূলক নিচের বর্ণে অবস্থান করেছেন জন্মকালীন সময়ে, কিন্তু কর্মের দ্বারা তারা উচ্চ বর্ণে উন্নীত হয়েছেন। আপনারা অনেকেই মদগল্য গোত্র সম্বন্ধে জানেন কিংবা কান্নায়ন গোত্র সম্বন্ধে জানেন। সেই মদগল্য কিংবা কান্নায়ন এরা কিন্তু কেউই জন্মকালীন ব্রাহ্মণ ছিলেন না। তারা তাদের কর্মের দ্বারা ব্রাহ্মণে উত্তীর্ণ হয়েছিলেন। এছাড়াও রয়েছে কবশ অলুস, যিনি দাসীপুত্র হিসেবে স্বীকৃত, জারজ সন্তান হিসেবে স্বীকৃত। তিনিও ঋষি পদবাচ্য হয়েছিলেন, অর্থাৎ তিনিও বর্ণ ব্যবস্থায় তিনি ওপরের দিকে উঠেছিলেন, উন্নীত হয়েছিলেন। এবং শুধু তা নয়, বর্ণ ব্যবস্থার ওপর থেকেও কিন্তু নিচে অনেক সময় আমরা কাউকে নামতে দেখেছি। সেই যে নহুষের কথা বললাম, যুধিষ্ঠিরের পূর্বপুরুষ, তিনিও কিন্তু তার ক্ষত্রিয় বর্ণ থেকে তিনি নিচে নেমে গিয়েছিলেন। তো এমন উত্থান পতন সেকালের বর্ণ ব্যবস্থায় ছিল। তো যাই হোক, আমরা এবার আমাদের মূল কথায় ফিরি। বাস্তুশাস্ত্রের একটা অন্যতম প্রধান গ্রন্থ হচ্ছে বিশ্বকর্মা প্রকাশ। বিশ্বকর্মা প্রকাশ কিন্তু আমাদের যে কর্ম বা প্রফেশন, তার উপর ভিত্তি করে আমাদের 4টি বর্ণ নির্ধারণ করেছে এবং বলা হয়েছে এর উপর ভিত্তি করেই যদি আমরা আমাদের বাড়ির মুখ্য প্রবেশ দ্বার করি, তবে তা হবে আমাদের বাস্তুর পক্ষে শুভ। তো ব্রাহ্মণ বর্ণের যারা মানুষ,
তাদের বাড়ির যে মুখ্য প্রবেশদ্বার হবে সেটা হবে বাড়ির পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিমমুখী মুখ্য প্রবেশদ্বার হবে তাদের বাড়িতে। যারা ক্ষত্রিয় তাদের যে মুখ্য প্রবেশদ্বার সেটা হবে উত্তর দিকে। যারা বৈশ্য তাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বার হবে পূর্বমুখী, অর্থাৎ পূর্ব দিকে। আর যারা শূদ্র তাদের মুখ্য দ্বার হবে দক্ষিণমুখী বা দক্ষিণ দিকে। এইসব দিকে সেই সব বর্ণের মানুষেরা যদি মুখ্য প্রবেশদ্বার তৈরি করেন তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা প্রকাশ বলেছে সেটা শুভ হবে। তো এ বিষয়ে সমস্ত শাস্ত্রের সারাংশ নিয়ে যদি কথা বলি তবে প্রত্যেকটি বর্ণের গুণ এবং কর্ম ঠিক কি সেগুলিও আমাদের একটু জানা প্রয়োজন। তবে সত্যি বলতে কি, মানুষের গুণ বোঝা, অন্তরের গুণ বোঝা খুব একটা সহজ বিষয় নয়, অত্যন্ত কঠিন কাজ। সত্যি বলতে কি, আমরা নিজেরাই জানি না আমাদের অন্তরে কি গুণ রয়েছে, আর অন্য লোকের পক্ষে বোঝা তা তো অত্যন্ত কঠিন কাজ হবে। তবে আমরা কর্ম সম্বন্ধে কিছু ধারণা রাখতেই পারি, কারণ আমরা নিজের কর্মটা যেমন দেখি তেমনি অন্যরাও আমাদের সেই কাজটা দেখতে পায়। তো সে সম্বন্ধেই এবার আমরা একটু কথা বলি এবং প্রতিটি বর্ণের ঠিক কি কি কাজ রয়েছে বা কি কি কাজ আজকের দিনে আমরা সেসব বর্ণ অনুযায়ী করি সেগুলি সম্বন্ধে একটু কথা বলি। ধরুন, আপনার যদি কোনো বিষয়ে রিসার্চ করতে ভালো লাগে, জ্ঞান, বিজ্ঞান, আধ্যাত্মিক চর্চা আপনার পছন্দ হয় বেশি, আপনার হৃদয়ে দয়ার ভাব একটু বেশি থাকে, আপনি ভাবেন বেশি, শরীরের চেয়ে মস্তিষ্কের কাজ করতে আপনার পছন্দ হয় বেশি, তবে কিন্তু গুণের নিরিখে আপনি ব্রাহ্মণ বলে বিবেচিত হলেন। আর ওদিকে কর্মের নিরিখে আপনি যদি কোনো পুরোহিত হিসেবে কাজ করেন বা পৌরোহিত্য করেন, কিংবা কোনো আপনি হন শিক্ষক, অ্যানালিস্ট, স্কলার, কিংবা নলেজ স্প্রেডার, কিংবা মোটিভেশনাল স্পিকার, তবে আপনি কিন্তু কর্মের নিরিখে ব্রাহ্মণ বলে এই ক্ষেত্রে বিবেচিত হলেন। আর ক্ষত্রিয় বলে বিবেচিত হবেন তিনি যিনি বেশিরভাগ সময় দেশহিত, লোকহিত কিংবা দুর্বলের অধিকার নিয়ে যিনি সক্রিয় হন বেশি। যুদ্ধ, বিপ্লব, শারীরিক শক্তির প্রকাশ কিংবা নিজের শারীরিক শক্তির উন্নতির জন্যেও যদি আপনি সচেতন হন একটু বেশি অন্যদের তুলনায়, তবে আপনি কিন্তু গুণের নিরিখে ক্ষত্রিয় বলেই বিবেচিত হবেন। আর কর্মের নিরিখে আজকালকার জগতে কোনো শাসক, নেতা, প্রশাসক কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব, যোদ্ধা, বিচার ব্যবস্থা, পুলিশ, আর্মি, ডিফেন্স বা কোনো জিম ইনস্ট্রাক্টর বা জিম ওনার বা ফিটনেস এক্সপার্ট, এগুলি যদি আপনার কর্ম হয় তবে আপনি কিন্তু নিজেকে ক্ষত্রিয়ের কর্মে নিয়োজিত করে রেখেছেন। আর আপনার মনের মধ্যে যদি সবসময় সম্পদ বৃদ্ধির প্রতি যে ইচ্ছা সেটা থাকে, কিংবা থাকে ব্যবসা, লাভ ক্ষতির হিসাব কিংবা অর্থ, তবে কিন্তু আপনি গুণের নিরিখে বৈশ্য বলে বিবেচিত হবেন। তা বৈশ্য ক্যাটাগরির যেসব কর্ম রয়েছে, যেমন ব্যবসায়ী, এগ্রিকালচার ফিল্ড, এমনকি মেডিকেল ফিল্ড রয়েছে, ফার্মাসিউটিক্যাল, ফিনান্স, স্টক মার্কেট কিংবা ইকোনমিক সংক্রান্ত কোনো কাজের সাথে আপনি যদি জড়িয়ে থাকেন তবে আপনি কিন্তু কর্মের নিরিখে বৈশ্য বা বৈশ্য ক্যাটাগরির লোক হিসেবে বিবেচিত হবেন। আর আপনি যদি একটু আরামপ্রিয় হন বেশি, রিস্ক নেওয়া আপনার ততটা ভালো লাগে না, কর্ম পরিচালনার চেয়ে অর্ডার ফলো করতে আপনার ভালো লাগে বেশি, কিংবা মস্তিষ্কের চেয়ে শারীরিক কাজ করতে আপনার ভালো লাগে বেশি, পছন্দ হয় বেশি, তবে গুণের নিরিখে আপনি কিন্তু শূদ্র বলে বিবেচিত হবেন। সমস্ত রকম
লেবারার্স, ফলোয়ার, সার্ভিস প্রোভাইডার বা সার্ভিস ইন্ডাস্ট্রি কিংবা শারীরিক কাজ করা সমস্ত ধরনের শ্রমিক যারা রয়েছেন, কর্মের নিরিখে এটা কিন্তু শূদ্র ক্যাটাগরির যে কর্ম বিভাগ তার অন্তর্গত। অর্থাৎ আপনার কর্ম যদি এই সমস্ত ক্ষেত্র হয়ে থাকে তবে আপনি কিন্তু কর্মের নিরিখে শূদ্র বলে বিবেচিত হবেন। তা বাস্তুশাস্ত্রে মুখ্য প্রবেশদ্বার করার ক্ষেত্রে আরও বহু কথা বলা রয়েছে, তবে আমরা কিন্তু আমাদের এই পর্বে আমাদের কর্মের উপর ভিত্তি করে আমাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বার ঠিক কোথায় হবে সে সম্বন্ধে বাস্তুশাস্ত্রের সিদ্ধান্তক্রমেই আমরা কথা বললাম। আপনার কর্মজীবনে আপনি ঠিক কোন কর্মে নিজেকে নিয়োজিত করে রেখেছেন, আপনার গুণ ঠিক কী প্রকারের, এবং তার উপর ভিত্তি করে যদি আপনি আপনার বাড়ির মুখ্য প্রবেশদ্বার তৈরি করতে পারেন তবে আমার কিন্তু দৃঢ় বিশ্বাস যে আপনার জীবনে, আপনার পরিবারে সুখ শান্তির যে পরিমাণ তা বাড়বে আরও অনেক বেশি। তো যাই হোক, আজকে আমাদের এই যে কথা আমরা এখানেই রাখছি। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো কথা নিয়ে আমাদের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। নমস্কার।